হেলথ একাডেমি থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। নতুন একটি সিরিজ শুরু করছি। আমরা কি জানি আজকের পৃথিবীতে অধিকাংশ মানুষ বিপাকীয় বা মেটাবলিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে, অথচ এর বেশিরভাগই প্রতিরোধযোগ্য। বিপাকীয় স্বাস্থ্য কিংবা মেটাবলিক হেলথ কিভাবে আমাদের বিভিন্ন রোগের সাথে জড়িত এবং কিভাবে এই রোগগুলো প্রতিরোধ করা যায়, এই সিরিজটির মাধ্যমে সেই সব ইনফরমেশন বা তথ্যগুলো শেয়ার করব সায়েন্টিফিক এভিডেন্স নিয়ে। আশা করছি সাথেই থাকবেন। আমরা সবসময় এমন একটি ভুল ধারণা নিয়ে থাকি, আর তা হলো যতক্ষণ না আমরা অসুস্থ হচ্ছি আমাদের স্বাস্থ্য নিয়ে ভাবার কোনো দরকার নেই। আমরা ধরেই নেই যে আমাদের শরীর সবসময় সুস্থই থাকবে, আর যেহেতু আমরা ডাক্তার নই তাই নিজের স্বাস্থ্য সম্পর্কে জানাও যেন আমাদের জন্য জরুরি কিছু নয়। আমাদের এই মনোভাবই আমাদেরকে অনেক বড় বড় স্বাস্থ্য সমস্যার দিকে ঠেলে দেয়, আর যখন অসুস্থ হয়ে পড়ি তখন বুঝি আমাদের শরীরের যত্ন নেওয়া কতটা জরুরি ছিল। বেশিরভাগ সময় এই অবহেলা আমাদের এমন কঠিন এবং মারাত্মক অসুস্থতার দিকে নিয়ে যায় যা হয়তো সামান্য সচেতনতার মাধ্যমে আমরা প্রতিরোধ করতে পারতাম। আমরা যদি একটু আগ থেকে আমাদের স্বাস্থ্যের সুস্থতা নিয়ে সচেতন হই কিংবা হতাম, তাহলে হয়তো সবটুকু না হলেও বেশিরভাগ বড় বড় অসুখগুলো আগে থেকে প্রতিরোধ করা কিংবা সহজ চিকিৎসার মাধ্যমে সেরে ওঠা সম্ভব হতো। আমাদের সব ধরনের ছোট বড় শারীরিক এবং মানসিক অসুস্থতার উৎপত্তিস্থল হলো আমাদের বিপাকীয় স্বাস্থ্য কিংবা মেটাবলিক হেলথ। আমাদের জন্য আমাদের বিপাকীয় স্বাস্থ্য কিংবা মেটাবলিক হেলথের ভূমিকা যে কত গুরুত্বপূর্ণ, সায়েন্টিফিক এভিডেন্স সহ সেই তথ্যগুলো শেয়ার করব। আমাদের শরীরের ভেতরে যে বিপাকীয় প্রক্রিয়া বা মেটাবলিজম চলছে তা কতটা গুরুত্বপূর্ণ। মেটাবলিক হেলথ বা বিপাকীয় স্বাস্থ্য হলো সেই ভিত বা ফাউন্ডেশন যা আমাদের শরীরের প্রতিটি কোষ, অঙ্গ এবং সিস্টেমকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। এটি শুধু আমাদের শারীরিক ফিটনেস নয়, মানসিক সুস্থতা, শক্তি, এমনকি বয়সের সাথে সাথে আমাদের সুস্থতার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহজ একটি উদাহরণের মাধ্যমে বিপাকীয় স্বাস্থ্য বা মেটাবলিক হেলথের গুরুত্ব বলার চেষ্টা করছি। আমরা যখন ছোট অথবা বড় একটি সুন্দর ভবন কিংবা বিল্ডিং বানানোর পরিকল্পনা বা চিন্তা করি, তখন প্রথমেই আমাদের মাথায় আসে বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর কিংবা ফাউন্ডেশন। কারণ বিল্ডিংটি যদি শক্তিশালী বা মজবুত এবং দীর্ঘস্থায়ী হতে হয়, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর ফাউন্ডেশন বা ভিত্তি। যদি ভিত্তি বা ফাউন্ডেশন দুর্বল হয় তাহলে বিল্ডিংটি বেশি দিন টিকে থাকবে না, এমনকি ছোট ঝাঁকুনিতেও ভেঙে পড়তে পারে। ঠিক একইভাবে আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের সুস্থতার মূল ভিত্তি হলো আমাদের বিপাকীয় স্বাস্থ্য কিংবা মেটাবলিক হেলথ। আমাদের শরীরের প্রতিটি প্রক্রিয়ার ভিত্তি হিসাবে কাজ করে আমাদের বিপাকীয় স্বাস্থ্য, আর এই বিপাকীয় স্বাস্থ্য ঠিকঠাক না থাকলে আমরা বিভিন্ন মানসিক, শারীরিক, সংক্রামক এবং অসংক্রামক রোগে সহজেই আক্রান্ত হই কিংবা হতে পারি। আমি কিছু রোগের উদাহরণ দিচ্ছি, যেমন মাথা ব্যথা থেকে শুরু করে মাইগ্রেন, অ্যাজমা, স্থূলতা বা ওবিসিটি, প্রি ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, ভাস্কুলার ডিজিজ, হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, ফ্যাটি লিভার, ক্রনিক কিডনি ডিজিজ, হতাশা, ডিপ্রেশন, আলজাইমার ডেমেনশিয়া, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বা PCOS, হরমোনাল ইমব্যালেন্স, থাইরয়েড, অস্টিও আর্থ্রাইটিস।
ক্রনিক ফ্যাটিক বা দীর্ঘস্থায়ী দুর্বলতা, ক্রনিক ইনফ্লামেশন বা দীর্ঘস্থায়ী প্রদাহ সহ আরও বহু জানা অজানা রোগের শিকড় বা মূল উৎপত্তিস্থল হল মেটাবলিক হেলথ বা বিপাকীয় স্বাস্থ্য। এক কথায় বলতে গেলে বলা যায় যে কোনো অসুস্থতার মূল কারণ আমাদের মেটাবলিক হেলথ কিংবা বিপাকীয় স্বাস্থ্য। বিপাকীয় স্বাস্থ্য কিংবা মেটাবলিক স্বাস্থ্য আসলে কি? বিপাকীয় স্বাস্থ্য কিংবা মেটাবলিক হেলথ হলো এমন একটি অবস্থা যেখানে আমাদের দেহ বা শরীর খাবার থেকে শক্তি উৎপাদন, সংরক্ষণ এবং সঠিকভাবে ব্যবহার করতে সক্ষম হয়, এবং এটি এমন একটি প্রক্রিয়া যা আমাদের শরীরের প্রতিটি কোষকে কাজ করার জন্য প্রয়োজনীয় এনার্জি বা জ্বালানি বা শক্তি সরবরাহ করে। বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো বিপাকীয় বা মেটাবলিজম হলো একটি রাসায়নিক প্রক্রিয়া যেখানে শরীর খাদ্য এবং পানিকে শক্তিতে রূপান্তরিত করে, এবং এই শক্তি আমাদের দেহে সমস্ত কার্যক্রম যেমন শ্বাস প্রশ্বাস, রক্ত চলাচল, কোষ বা সেলের মেরামত ইত্যাদি সম্পন্ন করতে ব্যবহৃত হয়। বিজ্ঞান কিংবা গবেষণা কি বলছে? আমেরিকান জার্নাল অফ পাবলিক হেলথের একটি গবেষণায় দেখা যায় বিপাকীয় সুস্বাস্থ্য কিংবা মেটাবলিক হেলথ বয়স বাড়ার সাথে সাথে যেসব রোগগুলো আমাদেরকে অসুস্থ করে, অচল কিংবা বিছানায় রেখে দেয়, কিন্তু আমরা যদি আমাদের মেটাবলিক স্বাস্থ্য ঠিকঠাক রাখতাম কিংবা থাকে, সেই রোগগুলো বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিরোধ করা সম্ভব কিংবা সহজ চিকিৎসার মাধ্যমে সুস্থ থাকা সহজ হতো। হার্ভার্ড মেডিকেল স্কুলের একটি গবেষণায় বলা হয়েছে সুস্থ মেটাবলিক হেলথ কিংবা বিপাকীয় স্বাস্থ্য রক্তচাপ এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা আমাদের বেশিরভাগ ক্রনিক বা অসংক্রামক রোগের মূল কারণ। 2018 সালে দ্য ল্যান্সেট নামক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৈজ্ঞানিক চিকিৎসা ভিত্তিক ম্যাগাজিন বা জার্নাল নামক একটি স্বনামধন্য পত্রিকা বা ম্যাগাজিন প্রকাশিত একটি গবেষণা বলা হয়েছে বিপাকীয় স্বাস্থ্য ঠিক থাকলে প্রি ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ সহ অন্যান্য রোগ আগে যা উল্লেখ করা হয়েছে সেসব রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। হার্ভার্ডের আরেকটি হেলথ পাবলিকেশনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে মেটাবলিক সুস্বাস্থ্য আমাদের দীর্ঘায়ু ও স্বাস্থ্যকর জীবনযাপনে খুবই সহায়ক। আমরা লেখাপড়া, চাকরি, ব্যবসা বাণিজ্য, বিয়ে, পরিবার, ব্যাংক ব্যালেন্স, শাড়ি, গাড়ি, বাড়ি, ড্রেস, গয়না, বিউটি ভ্রমণ আরও অনেক কিছু করছি বর্তমানে ভালো সময় কাটানোর জন্যে এবং ভবিষ্যতেও আরও বেশি ভালো থাকার জন্য। কিন্তু একবারও কি ভেবে দেখেছি শারীরিক এবং মানসিক সুস্থতা ছাড়া এগুলো কি সম্ভব? আমাদের পরবর্তী পর্বে থাকছে কিভাবে বুঝবো আমার বিপাকীয় স্বাস্থ্য বা মেটাবলিক হেলথ কোন অবস্থায় আছে। আজকের জন্য ধন্যবাদ।
আমি কিভাবে বুঝতে পারবো যে আমার মেটাবলিক স্বাস্থ্যের বর্তমান অবস্থা কোন পর্যায়ে আছে? স্বাস্থ্য বলতে আমরা সাধারণত কি বুঝি? বাহ্যিক সৌন্দর্য, ফিটনেস এবং ওজন কমানো বা ডায়েটিং। কিন্তু আমাদের শরীরের ভেতরের কার্যপ্রণালী কেমন চলছে সেটাই হলো আসল, আর এটাই নির্ধারণ করে আমাদের বিপাকীয় স্বাস্থ্য কিংবা মেটাবলিক হেলথ কেমন আছে। মেটাবলিক স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে উচ্চ রক্তচাপ, প্রি ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, ওজন বৃদ্ধি এবং হার্টের সমস্যা সহ অন্যান্য বহুমাত্রিক রোগের ঝুঁকি বেড়ে যায়। আজ আমরা জানব কিভাবে আমাদের মেটাবলিক স্বাস্থ্য যাচাই করব, কিভাবে উন্নত করব, আর এসব জানতে হলে আমাদেরকে জানতে হবে মেটাবলিক সিনড্রোম। আবার একটু বলে নেই, মেটাবলিজম হলো আমাদের শরীরের এমন একটি প্রক্রিয়া যেখানে আমরা খাবার থেকে শক্তি তৈরি করি। এটি আমাদের বেঁচে থাকার সব কাজকর্ম পরিচালনা করে। এখন মেটাবলিক স্বাস্থ্য বলতে বোঝায় আমাদের শরীরের ভেতরের এই প্রক্রিয়াগুলো কতটা কার্যকরভাবে কাজ করছে। যদি আমাদের শরীর খাবার থেকে শক্তি তৈরি, চর্বি ও শর্করা নিয়ন্ত্রণ এবং বিষাক্ত পদার্থ দূর করতে সঠিকভাবে কাজ না করে তাহলে সেটাই হলো মেটাবলিক স্বাস্থ্য খারাপ হওয়ার লক্ষণ। মেটাবলিক সিনড্রোম কি? মেটাবলিক সিনড্রোম হলো একগুচ্ছ স্বাস্থ্য সমস্যা যা মেটাবলিক স্বাস্থ্যের অবনতির সংকেত দেয়, আর তা হার্ট, কিডনি এবং পুরো শরীরের উপর প্রভাব ফেলে। মেটাবলিক সিনড্রোম বোঝার জন্য 5টি লক্ষণ মাথায় রাখুন। 1 নাম্বার হলো পেটের বা কোমরের চারপাশে অতিরিক্ত চর্বি। 2 নাম্বারটি হলো উচ্চ রক্তচাপ। 3 নাম্বারটি হলো রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি। 4 নাম্বার হলো খারাপ কোলেস্ট্রল, যেমন এলডিএল এর মাত্রা বেশি, ভালো কোলেস্ট্রল এইচডিএল এর মাত্রা কম। 5 নাম্বারটি হলো ট্রাইগ্লাইসারাইড বা টিজি বেড়ে যাওয়া স্বাভাবিকের তুলনায়। এই 5টির মধ্যে যদি 3টি লক্ষণও কারো থেকে থাকে তাহলে বুঝতে হবে তিনি মেটাবলিক সিনড্রোমের ঝুঁকিতে আছেন। আমরা নিজে কিভাবে মেটাবলিক স্বাস্থ্য যাচাই করব? 1 নাম্বার হলো পেটের বা কোমরের পরিমাপ। সাধারণত নারীদের জন্য 35 ইঞ্চির বেশি এবং পুরুষদের জন্য 40 ইঞ্চির বেশি হলে সতর্ক হতে হবে। 2 নাম্বার হলো উচ্চ রক্তচাপ। 130/85 বেশি রক্তচাপ হলে তা মেটাবলিক সমস্যা সংকেত করে। 3 নাম্বার হলো রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকা। 4 নাম্বারটি হলো কোলেস্টেরল লেভেল। খারাপ কোলেস্টেরল যেমন এলডিএল মাত্রা বেশি থাকা, ভালো কোলেস্টেরল যেমন এইচডিএল এর মাত্রা রক্তে কম থাকা। 5 নাম্বারটি হলো ট্রাইগ্লাইসারাইড বা টিজি স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়া। এটি এমন একটি ফ্যাট বা চর্বি যা রক্তে জমা হয় এবং বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। এই 5টির মধ্যে কারো যদি 3টির পরিমাণ স্বাভাবিকের মাত্রায় থেকে বেশি থেকে থাকে তাহলে বুঝতে হবে তিনি মেটাবলিক সিনড্রোমের ঝুঁকিতে আছেন। মেটাবলিক হেলথ বা বিপাকীয় স্বাস্থ্য উন্নত করার উপায়। ভালো মেটাবলিক স্বাস্থ্যের জন্য আমাদের প্রতিদিনের অভ্যাস পরিবর্তন করতে হবে। নিয়মিত ব্যায়াম করুন। প্রতিদিন কমপক্ষে 30 মিনিট হাঁটুন বা যোগ ব্যায়াম করুন। ব্যায়াম শুধু ওজন কমায় না, বরং মেটাবলিক কার্যক্ষমতা বাড়ায়। স্বাস্থ্যকর খাবার খান। বেশি শাকসবজি, প্রোটিন, ভালো ফ্যাট ও আঁশযুক্ত খাবার খান। চিনি ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন।
পর্যাপ্ত ঘুম। ঘুমের অভাবে মেটাবলিজম ধীর হয়ে যায়। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। স্ট্রেস কমান। মানসিক চাপ মেটাবলিজমের উপর প্রভাব ফেলে। মেডিটেশন, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা নিজের পছন্দের কাজ করে স্ট্রেস কমান। নিয়মিত হেলথ চেক আপ করুন। রক্তচাপ, গ্লুকোজ, কোলেস্টেরলের নিয়মিত পরীক্ষা করুন। মেটাবলিক স্বাস্থ্য ভালো রাখা মানে দেহের প্রতিটি কোষকে সুস্থ রাখা। এটা শুধু দীর্ঘমেয়াদী জীবনযাপনের জন্য নয়, বরং প্রতিদিনের কর্মক্ষমতা বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজই জীবনযাপনে পরিবর্তন আনুন। মনে রাখবেন, আপনার স্বাস্থ্যই আপনার আসল সম্পদ। সুস্থ দেহ ও মনের জন্য নিজের প্রতি যত্নশীল হন। আমাদের পরবর্তী পর্বে থাকছে মেটাবলিক সিনড্রোম কেন একটি বৈশ্বিক স্বাস্থ্য সংকট, বিশেষ করে আমাদের মতো সাধারণ মানুষের জন্য কেন এটি একটি মহাবিপদ সংকেত। ধন্যবাদ। মেটাবলিক সিনড্রোম বা বিপাকীয় স্বাস্থ্য সমস্যা বর্তমানে একটি বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা হলেও দক্ষিণ এশিয়ার দেশগুলিতে এটি আরও জটিল আকার ধারণ করছে। বিশেষ করে বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশ, যেখানে বিশাল জনগোষ্ঠী রয়েছে, সেখানে এই সমস্যা একটি মহাবিপদ সংকেত হিসাবে আবির্ভূত হয়েছে এবং ক্রমাগত বেড়েই চলছে। আমাদের দেশে অতি সাধারণ মানুষের জন্য ন্যূনতম স্বাস্থ্যসেবার সুযোগ এখনও সীমিত। যদিও আমরা বিভিন্ন খাতে উন্নতির ছোঁয়া দেখেছি কিংবা পেয়েছি, কিন্তু স্বাস্থ্য খাতে আমাদের অবস্থা এখনও বেশ দুর্বল। দেশে বেশ কিছু দক্ষ চিকিৎসক, হাসপাতাল ও বিশেষজ্ঞ থাকলেও সাধারণ মানুষের জন্য এ সেবা অধিকাংশ ক্ষেত্রেই অপ্রতুল। আরেকটি বড় চ্যালেঞ্জ হলো এই ধরনের চিকিৎসার খরচ বহন করার মতো আর্থিক সামর্থ্য অনেক সাধারণ মানুষেরই নেই। ফলে মেটাবলিক সিনড্রোম এবং এর সঙ্গে সম্পর্কিত রোগগুলো, যেমন উচ্চ রক্তচাপ, স্থূলতা, বিশেষ করে সেন্ট্রাল ওবেসিটি, ইনসুলিন রেজিস্ট্যান্স, প্রি ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, আলজাইমার, ডেমেনশিয়া, ভাস্কুলার ডিজিজ, হৃদরোগ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্রনিক কিডনি ডিজিজ, ফ্যাটি লিভার, ক্যান্সার, মানসিক সমস্যা সহ আরও অনেক নানাবিধ ক্রনিক স্বাস্থ্য সমস্যা রয়েছে, যা আমাদের সাধারণ মানুষের জন্য একটি বড় ব্যক্তিগত এবং পারিবারিক স্বাস্থ্য সংকট তো আছেই, অর্থ সংকট তৈরি করছে। মেটাবলিক সিনড্রোম বা বিপাকীয় স্বাস্থ্য সমস্যা, সচেতনতা জরুরি এবং আমাদের করণীয়। বাংলাদেশে মেটাবলিক সিনড্রোম এমন একটি সমস্যা যা প্রতিদিন নীরবে আমাদের জীবনে গভীর প্রভাব ফেলছে। তবে দুঃখজনক হলেও সত্য, এই বিষয়ে সাধারণ মানুষের তেমন কোনো ধারণা নেই। সচেতনতার অভাব এবং স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাব এই সংকটকে আরও ভয়াবহ করে তুলছে। কেন আমরা বিপদে আছি? বাংলাদেশের মতো দেশে মেটাবলিক সিনড্রোম একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে, কারণ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অতিরিক্ত ভাত, মিষ্টি এবং ভাজাপোড়া খাবারের প্রতি নির্ভরশীলতা, শারীরিক পরিশ্রমের অভাব। প্রযুক্তির সহজলভ্যতায় শারীরিক পরিশ্রম কমে যাচ্ছে। স্বাস্থ্য পরীক্ষা বা প্রাথমিক চিকিৎসার অভাব, সঠিক সময়ে রক্তচাপ, রক্তে গ্লুকোজ বা কোলেস্টেরলের পরীক্ষা করা হয় না। স্বাস্থ্য সচেতনতার ঘাটতি, স্কুল বা সামাজিক পর্যায়ে মেটাবলিক সিনড্রোম নিয়ে কথা বলার সুযোগ নেই।
সরকারের পক্ষ থেকে এই সমস্যার সমাধানে পর্যাপ্ত উদ্যোগ দেখা যায় না। তাই আমাদের নিজেদের সচেতন হতে হবে এবং অন্যকে সচেতন করতে হবে। আমরা কিভাবে সচেতন হতে পারি? নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন। প্রতি 6 মাসে অন্তত একবার রক্তের গ্লুকোজ, কোলেস্টেরল এবং রক্তচাপ পরীক্ষা করুন। সুষম খাবার খান। প্রোটিন, ভালো ফ্যাট, শাকসবজি, ফলমূল খাবারে প্রচুর পরিমাণে ফাইবার রাখুন। মিষ্টি এবং প্রক্রিয়াজাত খাবার পরিমাণ মতো বা একদম কমিয়ে ফেলুন। দৈনন্দিন জীবনে শারীরিক পরিশ্রম যোগ করুন। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন। বসে থাকার অভ্যাস কমিয়ে দিন এবং বাড়ির কাজ বা বাইরে চলাফেরা করার জন্য সময় দিন। মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ কমানোর অভ্যাস গড়ে তুলুন। যোগ ব্যায়াম বা মেডিটেশনের মাধ্যমে মানসিক চাপ কমাতে পারেন, অথবা আপনার পছন্দ মতো যে কোনো কাজ করে মানসিক চাপ কমানো যায়। সামাজিক সচেতনতা গড়ে তুলুন। পরিবার ও বন্ধুদের মেটাবলিক সিন্ড্রোমের ঝুঁকি সম্বন্ধে জানান। আপনার অভ্যাসের পরিবর্তন দেখে অন্যরাও যেন অনুপ্রাণিত হয়। সামাজিক মাধ্যমে সহজ ভাষায় সচেতনতা বার্তা ছড়ান। সরকারের ভূমিকা এবং সামাজিক উদ্যোগ। সরকার যদি এই বিষয়ে কার্যকরী উদ্যোগ গ্রহণ না করে, তাহলে সচেতনতা এবং প্রতিরোধ আমাদের নিজেদের হাতেই তুলে নিতে হবে। তবে কিছু প্রস্তাব করা যেতে পারে। স্বাস্থ্য শিক্ষা প্রচারণা। স্কুল ও কলেজ পর্যায়ে স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম চালু করা। সাশ্রয়ী স্বাস্থ্যসেবা। প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও সেবা দেওয়া। মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, সামাজিক মাধ্যমে সচেতনতা বাড়ানো এবং কার্যকর বার্তা ছড়ানো। নিজের থেকেই শুরু করুন এবং অন্যকে সচেতন করুন। এটা একমাত্র সচেতনতা যা আপনার এবং আপনার চারপাশের মানুষকে এই সংকট থেকে রক্ষা করতে পারবে। নিজের অভ্যাস পরিবর্তন করুন এবং এটি দেখিয়ে অন্যদের প্রভাবিত করুন। সমাজে এমন কিছু উদ্যোগ নিন যা সবাইকে একত্রিত করবে, যেমন বন্ধুদের নিয়ে স্বাস্থ্যকর ব্যায়াম ক্লাস শুরু করা, পাড়ায় মহল্লায় হালকা ব্যায়ামের ক্লাস চালু করা, স্বাস্থ্য নিয়ে শিক্ষামূলক ভিডিও তৈরি করা। স্বাস্থ্য কোনো শর্তের উপর নির্ভর করে না, এটা নিজের এবং অন্যের প্রতি দায়িত্ব। আপনি যদি নিজের জন্য নিজে সচেতন হন এবং অন্তত একজনকে সচেতন করেন, তাহলে পুরো সমাজ একটি বড় পরিবর্তনের দিকে এগিয়ে যাবে। নিজের জীবনে ছোট ছোট পরিবর্তন আনুন এবং দেখুন কিভাবে এটি আপনার জীবন বদলে দেয়। আমাদের দেশ, আমাদের স্বাস্থ্য আমাদেরই দায়িত্ব। আমাদের পরবর্তী পর্বে থাকছে মেটাবলিক সিন্ড্রোম এবং মানসিক স্বাস্থ্য। ধন্যবাদ। হেলথ একাডেমি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যদিও চতুর্থ পর্বে কথা ছিল মেটাবলিক সিন্ড্রোম এবং মানসিক স্বাস্থ্য নিয়ে তথ্য শেয়ার করব, কিন্তু তার আগে ভাবলাম এটা নিয়ে আলোচনা করতে গেলে কিছু শব্দ আসবে, আর এই শব্দগুলো
একটু বোঝার চেষ্টা করি। তাহলে মেটাবলিক সিনড্রোম মানসিক স্বাস্থ্যের সাথে কিভাবে জড়িত তা বুঝতে অনেক সহজ হবে। আর এই শব্দগুলো হলো ইনসুলিন, ইনসুলিন রেজিস্ট্যান্স। আর ইনসুলিন রেজিস্ট্যান্স বুঝতে হলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে ইনসুলিন কি, ইনসুলিনের কাজ কি। আরও কিছু শব্দ আসবে, কিন্তু সেই সব শব্দের মধ্যে আরেকটা উল্লেখযোগ্য শব্দ হলো মাইটোকন্ড্রিয়া। এবং মাইটোকন্ড্রিয়া কাজ না করলে কি সমস্যা হয়। আমাদের পরিবার থেকে শুরু করে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, আসলে আমাদের চারপাশে এত বেশি ডায়াবেটিসে আক্রান্ত মানুষজন, তাই আমরা যেখানেই যাই প্রায় শুনতে পাই ইনসুলিন কিনেছি, ইনসুলিন দিয়েছি, ইনসুলিন নিয়েছি ইত্যাদি। এতে সাধারণ মানুষের মনে একটা ভুল ধারণা তৈরি হয় যে ইনসুলিন বোধহয় একটি ওষুধ। আসলে ইনসুলিন আমাদের শরীরের অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস থেকে স্বাভাবিকভাবেই তৈরি হয় এবং এর কাজ হলো রক্ত থেকে গ্লুকোজকে কোষে পৌঁছিয়ে দেওয়া। আমাদের শরীরেই ইনসুলিন তৈরি হয়, কিন্তু যখন শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না, তখন ডায়াবেটিস রোগীদের বাহ্যিকভাবে বা বাইরের থেকে ইনসুলিন নিতে হয়। তাই ইনসুলিন শুধুমাত্র একটি ওষুধ নয়, ইনসুলিন আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ হরমোনও। ইনসুলিনের প্রধান কাজ কি? আমরা যখন খাবার খাই, বিশেষ করে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার যেমন ভাত, রুটি, আটা, চিনি, আলু, মিষ্টি জাতীয় যে কোনো খাবার, এমনকি মিষ্টি জাতীয় ফল, প্রক্রিয়াজাত খাবার, এগুলো আমরা যদি অতিরিক্ত পরিমাণে খাই, একটু পরপর খেতে থাকি, তখন এই খাবারগুলো গ্লুকোজে রূপান্তরিত হয়ে রক্তে প্রবেশ করে, ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। এই সময় আমাদের শরীরের অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নামক হরমোন নিঃসৃত হয়। ইনসুলিনের কাজ হলো রক্ত থেকে শর্করা বা গ্লুকোজকে আমাদের কোষে পৌঁছে দেওয়া, যাতে কোষগুলো এই গ্লুকোজকে শক্তি উৎপাদনের জন্য ব্যবহার করতে পারে। সংক্ষেপে যদি বলি, ইনসুলিনের মূল কাজ হলো রক্ত থেকে গ্লুকোজকে কোষে পৌঁছিয়ে দেওয়া। গ্লুকোজ কোষের মধ্যে গেলে শরীর শক্তি বা এনার্জি উৎপাদন করতে পারে। ইনসুলিন কাজ না করলে আমাদের কোষ বা সেল শক্তি পায় না, ফলে দুর্বলতা, ক্লান্তি এবং ডায়াবেটিসের সমস্যা দেখা দেয়। এই কারণে ইনসুলিন শুধু ডায়াবেটিস রোগীদের জন্যই নয়, বরং এটি আমাদের শরীরের শক্তি উৎপাদনের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোন। ইনসুলিন রেজিস্ট্যান্স কি? ইনসুলিন রেজিস্ট্যান্স হলো এমন একটি অবস্থা যেখানে আমাদের শরীরের কোষগুলো ইনসুলিন হরমোনের প্রতি ঠিকমতো সাড়া দেয় না কিংবা রিসিভ করে না। এর ফলে রক্তের গ্লুকোজ অথবা চিনি কোষের ভেতরে ঠিকমতো প্রবেশ করতে পারে না, ফলে রক্তে শর্করা বা চিনির পরিমাণ বেড়ে যায়। সহজভাবে বোঝার জন্য আমি কিছু উদাহরণ দিচ্ছি। ধরুন, বাড়িতে ওয়াইফাই রাউটার আছে। শুরুতে ইন্টারনেটের গতি ভালো থাকে, কিন্তু সময়ের সাথে সাথে বাড়ির ভেতরের ডিভাইসগুলো ধীরে ধীরে সংকেত কম পেতে শুরু করে। আপনি রাউটারের স্পিড বাড়িয়ে দেখলেন, কিন্তু সংকেত ঠিকমতো পৌঁছাচ্ছে না। ইনসুলিন রেজিস্ট্যান্সও ঠিক এমনি। শরীর ইনসুলিন তৈরি করলেও কোষগুলো সেটার সংকেত ঠিকমতো বুঝতে পারে না কিংবা নিতে পারে না। আরেকটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। ধরুন, একটি অফিসের বস কর্মচারীদের নির্দেশ দেন কাজ করার জন্য। প্রথমে কর্মচারীরা মনোযোগ সহকারে কাজ করে, কিন্তু ধীরে ধীরে তারা বসের কথার গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়, কারণ বস বারবার একই নির্দেশনা দেন। তখন বস আরও জোরে আদেশ দিতে থাকেন, কিন্তু তাতেও কাজ হয় না। ফলে অফিসের কাজের গতি কমে যায়। ইনসুলিন রেজিস্ট্যান্সে শরীরও ঠিক এমনটাই করে। শক্তি কাজে
লাগানোর জন্য ইনসুলিন বারবার সংকেত পাঠায়, কিন্তু কোষগুলো সেটার প্রতি কম সংবেদনশীল হয়। আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরুন একটি নতুন গাড়ির ব্রেক ভালোভাবে কাজ করছে, কিন্তু সময়ের সাথে সাথে ব্রেক ধীরে ধীরে কম কার্যকর হতে থাকে। তখন চালককে ব্রেক চাপতে আরও বেশি জোর দিতে হয়। ইনসুলিন রেজিস্ট্যান্সেও শরীর বেশি ইনসুলিন তৈরি করতে থাকে, কারণ আগের মতো কম পরিমাণ ইনসুলিন দিয়ে কাজ হয় না। আশা করি উদাহরণগুলো ইনসুলিন রেজিস্ট্যান্সকে সহজভাবে বোঝাতে সাহায্য করেছে কিংবা করবে। ইনসুলিন রেজিস্ট্যান্স আরেকটু সহজভাবে বলার চেষ্টা করছি। যেমন আমাদের ফোনে বারবার নোটিফিকেশান আসছে। প্রথমে প্রতিটি নোটিফিকেশানে আমরা সাড়া দিই, আমরা দেখি, কিন্তু যদি প্রতি 2 মিনিট পর পর একই মেসেজ আসতে থাকে, তখন আমরা বিরক্ত হই এবং আর ভালোভাবে খেয়াল করি না। আমাদের শরীরেও ঠিক এমনটাই হয়। যখন আমরা সারা দিন একটু পর পর বারবার খেতে থাকি, বিশেষ করে চিনি জাতীয় বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি খাই, তখন আমাদের শরীরকে বারবার ইনসুলিন তৈরি করতে হয়। শুরুতে ইনসুলিন তার কাজ ঠিক মতো করে, কিন্তু যখন শরীর দেখে যে ইনসুলিন বারবার তৈরি করেও রক্তের শর্করা কমাতে পারছে না, তখন কোষগুলো ধীরে ধীরে ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা হারিয়ে ফেলে। অর্থাৎ ইনসুলিনকে আর ঠিকমতো চিনতে চায় না, দেখতে চায় না। ফলে শরীর আরও বেশি ইনসুলিন তৈরি করতে থাকে, কিন্তু কাজের ফল তেমন আসে না। এটাই হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। এটা বেশি দিন চলতে থাকলে ডায়াবেটিসের মতো সমস্যা দেখা দিতে পারে। তাই মাঝে মাঝে খাবারে বিরতি দেওয়া কিংবা ইন্টারমিটেন্ট ফাস্টিং করা সুস্থ জীবনযাত্রার জন্য খুবই জরুরি কিংবা গুরুত্বপূর্ণ। ইনসুলিন রেজিস্ট্যান্স ও মেটাবলিক সিনড্রোম সুস্থ জীবনের জন্য মূল চাবিকাঠি। আসলে আমরা যদি মাত্র 2টি জিনিস, ইনসুলিন রেজিস্ট্যান্স ও মেটাবলিক সিনড্রোম সম্পর্কে সচেতন হই এবং এগুলো নিয়ন্ত্রণে রাখি, তাহলে আমরা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ফ্যাটি লিভার, ক্রনিক কিডনি ডিজিজ, এমনকি কিছু ক্যান্সার সহ আরও বিভিন্ন নন ইনফেকশাস রোগগুলো প্রতিরোধ করতে পারি। আধুনিক বিজ্ঞানের গবেষণাগুলোও এটি প্রমাণ করছে। কেন ইনসুলিন রেজিস্ট্যান্স গুরুত্বপূর্ণ? ইনসুলিন রেজিস্ট্যান্স মানে শরীরের কোষগুলো ইনসুলিনের প্রতি প্রতিক্রিয়া দিতে অক্ষম হওয়া। ফলে রক্তে গ্লুকোজ জমতে থাকে, ইনসুলিনের মাত্রা বাড়তে থাকে এবং ধীরে ধীরে মেটাবলিক সিনড্রোমের দিকে এগিয়ে যায়। বৈজ্ঞানিক প্রমাণ। এই ডায়াবেটিক কেয়ার 2008 সালের গবেষণায় দেখা গেছে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকা ব্যক্তিদের টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি 5 গুণ বেশি। দ্য ল্যান্সেট 2010-এর গবেষণা অনুযায়ী ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে হৃদরোগ, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি দ্বিগুণ বেড়ে যায়। মেটাবলিক সিনড্রোম হলো একটি নীরব ঘাতক। মেটাবলিক সিনড্রোম একসঙ্গে 5টি বিপজ্জনক শারীরিক সমস্যা তৈরি করে, যা ধীরে ধীরে শরীরকে ধ্বংস করে দেয়। যেমন টাইপ 2 ডায়াবেটিস, রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। হার্ট ডিজিজ ও স্ট্রোক, রক্তচাপ ও কোলেস্ট্রল বেড়ে যায়, ধমনীগুলো ব্লক হয়ে যায়। ফ্যাটি লিভার, লিভারে চর্বি জমে যায়, যা লিভার সিরোসিস কারণ হতে পারে এবং ফ্যাটি লিভারে তৈরি হয়। পলিসিস্টিক ওভারি সিনড্রোম, PCOS, হরমোনাল সমস্যা, হরমোনের ভারসাম্যতা নষ্ট করে। কিডনি সমস্যা, ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে উচ্চ রক্তচাপে কিডনির কার্যক্ষমতা কমে যায় কিংবা হারিয়ে ফেলে। বৈজ্ঞানিক প্রমাণ। দ্য জার্নাল অফ ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি এবং মেটাবলিজম 2015 গবেষণায় বলছে, মেটাবলিক সিনড্রোম থাকা ব্যক্তিদের হৃদরোগের ঝুঁকি 2.5 গুণ বেশি থাকে। সার্কুলেশনে
2017 গবেষণায় পাওয়া গেছে মেটাবলিক সিন্ড্রোম থাকলে মৃত্যুর হার 1.8 গুণ বেড়ে যায়। আমরা যদি ইনসুলিন রেজিস্ট্যান্স ও মেটাবলিক সিন্ড্রোম নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমানো সম্ভব, ফ্যাটি লিভার ও কিডনি রোগের ঝুঁকি কমানো সম্ভব। শরীরের শক্তি ও মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করাও সম্ভব। সুস্থ ও দীর্ঘায়ু জীবনযাপন সম্ভব যদি আমরা মেটাবলিক সিন্ড্রোম এবং ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণ করতে পারি। সংক্ষেপে যদি বলি, ইনসুলিন রেজিস্ট্যান্স ও মেটাবলিক সিন্ড্রোম সম্পর্কে সচেতন থাকা মানেই ভবিষ্যতে বড় বড় রোগ থেকে নিজেকে রক্ষা করা। এটি শুধুমাত্র সুস্থতার জন্য নয়, বরং দীর্ঘ ও কার্যকর জীবনের নিশ্চয়তা দেয়। বিজ্ঞান প্রমাণ করেছে যে যদি আমরা আমাদের খাদ্যাভ্যাসে ও জীবনযাত্রায় পরিবর্তন আনি তাহলে এসব সমস্যা প্রতিরোধ করা সম্ভব। আর একমাত্র আমরাই পারি আমাদের ভবিষ্যৎ স্বাস্থ্য রক্ষা করতে। আমরা কথা বলেছি ইনসুলিন নিয়ে, ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে, মেটাবলিক সিন্ড্রোম এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কীভাবে আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে তা নিয়েও কথা বলেছি। একটা শব্দ বাকি ছিল, সেটা হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি? মাইটোকন্ড্রিয়া হলো কোষের শক্তি কেন্দ্র বা পাওয়ার হাউস। এটি আমাদের কোষের বা সেলের ভেতরে থাকা একটি ছোট্ট অঙ্গাণু যা খাবার থেকে শক্তি উৎপন্ন করে। আমাদের শরীরের প্রতিটি কোষে মাইটোকন্ড্রিয়া থাকে এবং এটি অক্সিজেন ব্যবহার করে খাবারকে এনার্জিতে বা শক্তিতে রূপান্তরিত করে, যা কোষের বা সেলের কাজ করার জন্য খুবই দরকার। সংক্ষেপে বলতে গেলে মাইটোকন্ড্রিয়া আমাদের শরীরের কোষগুলোর জন্য বিদ্যুৎ কেন্দ্রের মতো কাজ করে, যেমন খাবার পুড়িয়ে শক্তি তৈরি করে। একটি কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কোষের ধরনের উপর এবং কার্যক্রমের উপর নির্ভর করে। সাধারণত প্রতিটি কোষে বা সেলে কয়েকশো থেকে কয়েক হাজার মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। সাধারণ কোষগুলোতে শত শত মাইটোকন্ড্রিয়া থাকে। পেশি বা মাসেল কোষে অনেক বেশি মাইটোকন্ড্রিয়া থাকে, কারণ পেশির কাজের জন্য প্রচুর শক্তি বা এনার্জির দরকার হয়। যকৃত বা লিভার কোষ। যকৃত বা লিভার কোষ বা সেলে প্রায় 1000 থেকে 2000 মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, কারণ এটি শরীরের বিপাকীয় কার্যক্রম নিয়ন্ত্রণ করে। অস্থিমজ্জা ও নিউরন কিংবা স্নায়ু কোষ, এগুলোতে প্রচুর পরিমাণ মাইটোকন্ড্রিয়া থাকে, কারণ দীর্ঘ সময় ধরে কাজ চালিয়ে যেতে হয় বলে এখানে মাইটোকন্ড্রিয়ার দরকার প্রচুর পরিমাণ। মাইটোকন্ড্রিয়া রেড ব্লাড সেলে থাকে না, এটি শুধু অক্সিজেন পরিবহন করে এবং শক্তির জন্য অন্য উপায় ব্যবহার করে। সুতরাং মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কোষের ধরন ও তার কাজের উপর নির্ভর করে। মাইটোকন্ড্রিয়া কমে গেলে কি হয়? মাইটোকন্ড্রিয়া কমে গেলে শরীরের কোষগুলোর শক্তি উৎপাদনের ক্ষমতা কমে যায়, যার ফলে বিভিন্ন শরীরবৃত্তীয় বা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে কয়েকটি হলো: শরীর পর্যাপ্ত এনার্জি কিংবা শক্তি তৈরি করতে পারে না, ফলে ক্লান্তি, অবসাদ ও দুর্বলতা অনুভূত হয়। মস্তিষ্কের কার্যক্রম হ্রাস পায়। নিউরনের জন্য মাইটোকন্ড্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমে গেলে স্মৃতিশক্তি দুর্বল হওয়া, মনোযোগের সমস্যা, আলজাইমার, ডেমেনশিয়া, এমনকি পার্কিনসনের মতো রোগ হতে পারে। পেশির দুর্বলতা ও ব্যথা। পেশির জন্য প্রচুর এনার্জি দরকার হয়। মাইটোকন্ড্রিয়া কমে গেলে পেশি দুর্বল হয়ে পড়ে, ব্যথা হয় এবং সহজে ক্লান্ত হয়ে পড়ে। বার্ধক্য প্রক্রিয়া দ্রুত হওয়া। মাইটোকন্ড্রিয়া ক্ষতিগ্রস্ত হলে ত্বক, চুল ও অন্যান্য কোষ দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়, ফলে বয়সের লক্ষণ দ্রুত দেখা যায়। হৃদরোগ ও বিপাকীয় সমস্যা। হৃৎপিণ্ডের কোষগুলোর জন্য প্রচুর মাইটোকন্ড্রিয়া লাগে। এটি কমে গেলে হৃদরোগ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডায়াবেটিস, ওজন বৃদ্ধি এবং বিপাকীয় সমস্যা
হতে পারে। মাইটোকন্ড্রিয়া কেন কমে যায়? মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কমে যাওয়ার কয়েকটি কারণ রয়েছে। বয়স বৃদ্ধির সাথে সাথে মাইটোকন্ড্রিয়ার কার্যকারিতা ও সংখ্যা কমতে থাকে। ব্যায়াম কিংবা অপর্যাপ্ত শারীরিক কার্যক্রম না করলে আমাদের কোষগুলো শক্তি উৎপাদন করতে পারে না, ফলে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কমে যায়। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ফাস্টফুড, অতিরিক্ত চিনি, প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত কার্বোহাইড্রেট, এই সমস্ত খাবারগুলো খেলে মাইটোকন্ড্রিয়ার কার্যক্ষমতা কমে যায় বা হ্রাস পায়। অক্সিডেটিভ স্ট্রেস, ধূমপান বা স্মোকিং, দূষণ, অতিরিক্ত মানসিক চাপ ও অস্বাস্থ্যকর জীবনযাপন মাইটোকন্ড্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে। পুষ্টির ঘাটতি, কোএনজাইম Q10, বি ভিটামিন, ম্যাগনেসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় পুষ্টি উপাদানের অভাবে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কমতে থাকে। পর্যাপ্ত ঘুম না হলে কোষ পুনর্গঠিত হতে পারে না, ফলে মাইটোকন্ড্রিয়ার কার্যকারিতা হারিয়ে ফেলে কিংবা কমে যায়। টক্সিসিটি, টক্সিন জমা হয়ে শরীরে মাইটোকন্ড্রিয়ার পরিমাণ কমিয়ে দেয়, বিশেষ করে পরিবেশ দূষণ, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এবং অস্বাস্থ্যকর খাবারের ফলে টক্সিন জমলে মাইটোকন্ড্রিয়া নষ্ট হয়ে যায় কিংবা হ্রাস পেতে থাকে। কিভাবে মাইটোকন্ড্রিয়া বাড়ানো যায়? পুষ্টিকর খাবার খাওয়া, বেশি পরিমাণে সবুজ শাকসবজি, বাদাম, মাছ ও স্বাস্থ্যকর চর্বি, এসব খাবারগুলো খেলে মাইটোকন্ড্রিয়া ভালো থাকে। নিয়মিত ব্যায়াম, বিশেষ করে অ্যারোবিক ও হাই ইন্টেন্সিটি ইন্টারভ্যাল ট্রেনিং মাইটোকন্ড্রিয়া বাড়াতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার, ফলমূল, গ্রিন টি, হলুদ, ডার্ক চকলেট, এগুলোতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মাইটোকন্ড্রিয়া রক্ষা করে, বাড়তেও সাহায্য করে। ফাস্টিং, ইন্টারমিটেন্ট ফাস্টিং কিংবা টাইম রেস্ট্রিক্টেড খাবার খেলে এটি মাইটোকন্ড্রিয়ার কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। পর্যাপ্ত ঘুম, কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত। মানসিক চাপ কমানো, যোগব্যায়াম, মেডিটেশন, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম ইত্যাদির মাধ্যমে মাইটোকন্ড্রিয়ার স্বাস্থ্য ভালো থাকে। সুতরাং সুস্থ থাকার জন্য মাইটোকন্ড্রিয়ার সংখ্যা ও কার্যকারিতা ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তথ্যগুলো শেয়ার করতে পেরেছি, এক্সপ্লেন করতে পেরেছি। বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। আমাদের পরবর্তী পর্বে থাকছে মেটাবলিক সিনড্রোম এবং মানসিক স্বাস্থ্য। ধন্যবাদ। সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ একাডেমি থেকে। আমরা আছি মেটাবলিক পর্বে। মেটাবলিক সিনড্রোম কিভাবে আমাদের বিভিন্ন ক্রনিক ডিজিজের সাথে জড়িত সেটা নিয়ে আলোচনা করছি। আজকের পর্ব হচ্ছে মেটাবলিক সিনড্রোম ও মানসিক স্বাস্থ্য নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। আমরা কি কখনো ভেবে দেখেছি কেন কিছু মানুষ দীর্ঘদিন ধরে বিষণ্ণতায় ভোগেন? কেন উদ্বেগ বা অ্যাংজাইটি অনেকের জীবনের অজানা এক শত্রু হয়ে দাঁড়ায়? কিংবা কেনই বা কিছু মানসিক সমস্যা যেমন স্কিজোফ্রেনিয়া ও বাইপোলার ডিসঅর্ডার শরীরের মেটাবলিক সিস্টেমের সাথে জড়িত হতে পারে? আজকের এই ইনফরমেশন শেয়ারের মাধ্যমে আমরা নিউরোসায়েন্স, মেডিকেল গবেষণা ও বাস্তব জীবনের কেস স্টাডির মাধ্যমে উত্তর খুঁজব। প্রথমেই মেটাবলিক সিনড্রোম কি? যদিও আমার আগের ভিডিওতে মেটাবলিক সিনড্রোম কথা বলা আছে, তারপরে আবার আমি রিপিট করছি।
মেটাবলিক সিনড্রোম বলতে বোঝায় শরীরের বিপাকীয় প্রক্রিয়ার একটি সমস্যা, যেখানে অনেকগুলো রোগ একসাথে থাকে, যেমন উচ্চ রক্তচাপ, রক্তে গ্লুকোজের মাত্রা বেশি, অস্বাভাবিক কোলেস্টেরল যেমন ট্রাইগ্লাইসারিড, যাকে আমরা খারাপ কোলেস্টেরল বলি, সেটার পরিমাণ বেশি থাকে, এবং এইচডিএল কোলেস্টেরল, যাকে ভালো কোলেস্টেরল বলা হয়, তার পরিমাণ কম থাকে। ইনসুলিন রেজিস্ট্যান্স এবং পেটের চারপাশে অতিরিক্ত চর্বি জমে যাওয়া, এই সবগুলো একসঙ্গে মিলিত হয়ে হৃদরোগ, টাইপ 2 ডায়াবেটিস এবং স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটি মানসিক স্বাস্থ্যের উপর কিভাবে প্রভাব ফেলে? মানসিক স্বাস্থ্য ও মেটাবলিক সংযোগ। বিজ্ঞানীরা এখন বুঝতে পারছেন যে মানসিক স্বাস্থ্য ও মেটাবলিক সিনড্রোমের মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে। গবেষণায় দেখা গেছে সেরোটোনিন ও ডোপামিনের ভারসাম্যহীনতা। সেরোটোনিন হরমোন হলো আমাদের আনন্দ ও মানসিক প্রশান্তির হরমোন। ডোপামিন হরমোন হলো উৎসাহ ও উদ্দীপনার অনুভূতি তৈরি করা। এই হরমোনটি উৎসাহ এবং উদ্দীপনার অনুভূতি তৈরি করে, কিন্তু যখন শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয় তখন এই নিউরোট্রান্সমিটারগুলোর উৎপাদন কমে যায়। ফলাফল বিষণ্ণতা, উদ্বেগ ও মানসিক ক্লান্তি। নিউরো ইনফ্লেমেশন কিংবা মস্তিষ্কে প্রদাহ। মেটাবলিক সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিদের মস্তিষ্কে বেশি প্রদাহ বা ইনফ্লেমেশন থাকে। এটি স্কিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার, এমনকি আলজাইমারের ঝুঁকি বাড়িয়ে দেয়। হিপোক্যাম্পাসের সংকোচন। হিপোক্যাম্পাস মস্তিষ্কের সেই অংশ যা আমাদের আবেগ ও স্মৃতিকে নিয়ন্ত্রণ করে। যখন ইনসুলিন ঠিকমতো কাজ করে না, তখন হিপোক্যাম্পাস সংকুচিত হতে শুরু করে। এর ফলে স্মৃতিশক্তি দুর্বল হয় এবং আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা কমে যায়। মেটাবলিক মাইন্ড ও নতুন চিকিৎসা পদ্ধতি। আমরা এখন একটি নতুন চিকিৎসা পদ্ধতির দিকে কথা বলবো, যার নাম মেটাবলিক মাইন্ড। এই ধারণা অনুযায়ী মানসিক স্বাস্থ্য সমস্যাগুলোর মূল কারণ খুঁজতে হবে আমাদের বিপাকীয় প্রক্রিয়ায়। ওষুধের পাশাপাশি খাদ্যাভ্যাস, ব্যায়াম ও জীবনধারার পরিবর্তন করতে হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইনসুলিন রেজিস্ট্যান্স কিংবা ইনসুলিন সেনসিটিভিটি পুনরুদ্ধার করতে হবে। বিশ্বখ্যাত মেটাবলিক মাইন্ড চিকিৎসকরা কিংবা চিকিৎসকদের মতে, যেখানে ডক্টর ক্রিস পামার হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষক, যিনি কিটোজেনিক ডায়েটের মাধ্যমে স্কিজোফ্রেনিয়া চিকিৎসার সাফল্য পেয়েছেন, ডক্টর জর্জি এগিলসন পুষ্টিবিদ ও মনোচিকিৎসক, যিনি পুষ্টিভিত্তিক মানসিক সুস্থতার জন্য কাজ করছেন। পুষ্টির মাধ্যমে উনি মানসিক অসুস্থতা নিরাময় করছেন। ডক্টর ব্র্যাড শের কার্ডিওলজিস্ট, যিনি মেটাবলিক সিনড্রোম ও মানসিক স্বাস্থ্যের সংযোগ নিয়ে গবেষণা করছেন। সমাধান ও ভবিষ্যৎ। তাহলে কিভাবে আমরা আমাদের মানসিক ও মেটাবলিক স্বাস্থ্য উন্নত করতে পারি? কম কার্বোহাইড্রেট ও উচ্চ ফ্যাটযুক্ত খাদ্য গ্রহণ করা। 2 নম্বর হলো ইন্টারমিটেন্ট ফাস্টিং বা টাইম রেস্ট্রিক্টেড ফাস্টিং, যা ইনসুলিন সেনসিটিভিটি বাড়ায়। নিয়মিত ব্যায়াম, বিশেষ করে কমপক্ষে 30 থেকে 45 মিনিট হাঁটা, স্ট্রেংথ ট্রেনিং, ওয়েট লিফটিং
যতটুকু পারা যায়। প্রসেস ফুড, চিনিযুক্ত খাবার ও ট্রান্সফ্যাট এড়িয়ে চলতে হবে। 5 নাম্বার হলো মানসিক প্রশান্তির জন্য মেডিটেশন ও পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে। আসলে মেটাবলিক সিনড্রোম শুধু শারীরিক সমস্যা নয়, এটি মানসিক স্বাস্থ্যের উপরও গভীর প্রভাব ফেলে। নতুন গবেষণা আমাদের দেখাচ্ছে আমরা যদি আমাদের মেটাবলিজমের যত্ন নিই তাহলে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটতে পারে। তাই আজ থেকে পরিবর্তন আনুন, নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। হঠাৎ থেমে যাওয়া হৃদয় স্পন্দন, সকাল, সূর্য আর স্বপ্নভঙ্গ। সকালটা ছিল অন্য 10টা দিনের মতোই। শহরের রাস্তায় কর্মব্যস্ত মানুষের ভিড়, ক্যামেরার ফ্ল্যাশ, সোশ্যাল মিডিয়া, টপিক, সব মিলিয়ে একদম সাধারণ একটা দিন। কিন্তু এই সাধারণ দিনেই মধ্যেই ঘটে গেল অসাধারণ ঘটনা। সেলিব্রিটি শোয়েব খান, বয়স মাত্র 38, সকালে উঠেই নিজের বাড়ির বেলকনিতে এসে দাঁড়ালেন। সিগারেট ধরানোর মুহূর্তে বুকের ভেতরে একটা অদ্ভুত চিনচিনে ব্যথা অনুভব করলেন। প্রথমে পাত্তা দিলেন না, কিন্তু ধীরে ধীরে সেই ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, যেন কেউ তার হৃৎপিণ্ডকে মুষ্টিবদ্ধ করে চেপে ধরেছে। তিনি বসে পড়লেন, ফোনটা হাতে নিয়ে কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু তার আগেই ধপ করে মেঝেতে লুটিয়ে পড়লেন। হেডলাইন, হাহাকার, ভাইরাল ভিডিও। মাত্র 10 মিনিটের মধ্যেই খবরটা ছড়িয়ে পড়ল, সুপারস্টার শোয়েব খান হার্ট অ্যাটাকে হাসপাতালে। সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠল, এত অল্প বয়সে হার্ট অ্যাটাক, এটা কিভাবে সম্ভব? তার লাইফস্টাইল কি ঠিক ছিল? এতদিন যা খেয়েছেন, যা করেছেন, এটা কি তারই ফল? কেউ কেউ বলল এটা ছিল ওয়ার্ক স্ট্রেসের ফল, কেউ বলল ফিটনেসের নামে ওভারডোজ প্রোটিন, আবার কেউ বলল সিগারেট, অ্যালকোহল, রাত জাগা, এইসবই তার কাল হলো। এরই মধ্যেই হাসপাতাল থেকে ঘোষণা এলো কার্ডিয়াক অ্যারেস্টের কারণে মৃত্যু হয়েছে এই সেলিব্রিটির। মাত্র 38 বছর বয়স। শোক, সমালোচনা আর ব্যবসার সুযোগ। একদিকে কান্নার রোল, অন্যদিকে টিভি চ্যানেলগুলো ব্রেকিং নিউজ, বিশ্লেষণ চলছে, হৃদরোগ বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন কম বয়সে হার্ট অ্যাটাক এখন সাধারণ ব্যাপার হয়ে গেছে। আরেকজন বলছেন দ্রুত জীবনযাপন, অনিয়ম ডায়েট, মানসিক চাপ, এসবই এই হার্ট অ্যাটাকের অন্যতম কারণ। অন্যদিকে কিছু ব্র্যান্ড সুযোগ কাজে লাগিয়ে হার্ট হেলথ প্রোডাক্ট প্রচার শুরু করলো, যেমন এখনই শুরু করুন এই বিশেষ হার্ট কেয়ার ড্রিঙ্ক। এই ড্রিঙ্ক মাত্র 30 দিনে আপনার হৃৎপিণ্ড সুস্থ করে দেবে। সোশ্যাল মিডিয়া তার পুরনো ভিডিওগুলো ভাইরাল হলো, তার হাসি, তার গান, তার মুভির সংলাপ, সবকিছু যেন হঠাৎ করে একটা অমূল্য সম্পদে পরিণত হলো। জ্বর থেমে গেল, সবাই ভুলে গেল। প্রথম কিছুদিন সবাই শোক করলো, আবেগে ভাসলো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নতুন ট্রেন্ড এলো, নতুন সিনেমা, নতুন স্ক্যান্ডেল, নতুন ইস্যু। শোয়েব খানের মৃত্যুর কথা ধীরে ধীরে চাপা পড়ে গেল। কয়েক মাস পর কেউ কেউ হয়তো প্রশ্ন করলো, আচ্ছা শোয়েব খানের মৃত্যু নিয়ে তো এখন আর কোনো আলোচনা হচ্ছে না। একজন বলে উঠল, এখন আর কেউ কিছু বলছে না কেন? এইভাবে আসলে ধীরে ধীরে সবাই একদিন ভুলে যায়। একটা সময় পরে তার পরিবার, বন্ধুরা কিংবা আত্মীয় স্বজন ছাড়া আর কেউ তাকে মনে রাখে না। নতুন হেডলাইন, নতুন ট্রেন্ড, নতুন নাম, এসবের ভিড়ে একটা নাম হারিয়ে গেল। নীরবতার শেষ সুর। একদিন
একটা পুরনো টকশোর ক্লিপ ভাইরাল হলো, যেখানে শোয়েব খান বলেছিলেন, আমি চাই মানুষ আমাকে মনে রাখুক, আমার গল্পরা বেঁচে থাকুক। কিন্তু বাস্তবে কি এটা সম্ভব? জীবন থেমে থাকে না, মানুষ ভুলে যায়। আর এটাই নিয়ম। যে ক্যামেরার ফ্ল্যাশ একদিন জ্বলসে উঠেছিল, সেটা অন্য কোনো নতুন মুখের দিকে ঘুরে যায়। আমি আরেকটা বাস্তব ঘটনা তুলে ধরছি। এসব ঘটনাগুলো আমাদের আশেপাশে অহরহই হতে থাকে, কিন্তু আমরা সতর্ক হই না। নীরব ঘাতকের ছোবল। ব্যস্ততার অজুহাত। রাত 10টা। অফিস থেকে বেরিয়ে সুমন ভাবল, আজ আর জিমে যাওয়া হবে না। অনেক কাজের চাপ ছিল, শরীরও ক্লান্ত। সে গাড়িতে বসে ফোন স্ক্রল করতে করতে বাসায় ফিরল। 40 বছর বয়সী সুমন কর্পোরেট জগতে একজন সফল ম্যানেজার। স্ত্রী রিমা আর 10 বছরের ছেলে তমালের সঙ্গে তার ছোট্ট সুখী সংসার। সময়ের অভাবে শরীরের যত্ন নেওয়া হয়ে ওঠে না। একদিন বন্ধু রাশেদ তাকে বলল, তোর বয়স কত? ও বলল, প্রায় 40 ছুঁই ছুঁই। রুটিন চেক আপ করালি কবে? সুমন হেসে বলল, ধুর, এসব আমার দরকার নেই। আমি তো ফিট আছি, ভালো আছি, নিয়মিত ব্যায়াম করি, সব কিছু মেনে চলি। রাশেদ জোর করলেও সুমন পাত্তা দিল না। তার যুক্তি ছিল, সে তো রোগা পাতলা, ধূমপানও করে না, তাহলে তার হার্টের অসুখ হবে কেন? কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম। বিপদের শুরু। অফিসে কাজের চাপে সুমনের প্রতিদিনের রুটিন হয়ে গিয়েছিল সকালে ঘুম থেকে উঠে দ্রুত ব্রেকফাস্ট না করেই কাজে ছোটা, সারাদিন চেয়ারে বসে থাকা, লাঞ্চের সময় ফাস্টফুড খেয়ে নেওয়া, রাতে ভারী খাবার খেয়ে দেরি না করে বিছানায় শোয়া, কিন্তু ঘুমানো নয়। এক সময় এসবই তার স্বাভাবিক অভ্যাস হয়ে গেল। একদিন অফিসে মিটিং চলাকালীন সময় সুমন হঠাৎ বুকের মাঝখানে অদ্ভুত এক চাপ অনুভব করলো। প্রথমে ভাবল গ্যাসের সমস্যা। সে পানি খেয়ে একটু বিশ্রাম নিল, কিন্তু ব্যথাটা কমলো না, বরং একটু বেশি অস্বস্তি লাগলো। সন্ধ্যায় বাসায় ফিরেও বুকের ভেতরে অদ্ভুত জ্বালা পোড়া চলছিল। রিমা উদ্বিগ্ন হয়ে বলল, তুমি কি ঠিক আছো? সুমন হাসতে হাসতে বলল, আর এটা তো শুধু অ্যাসিডিটি, একটা অ্যান্টাসিড খেলেই সেরে যাবে, ঠিক হয়ে যাবে। কিন্তু মাঝরাতে পরিস্থিতি ভয়াবহ হয়ে গেল। নীরব ঘাতকের ছোবল। রাত তখন 2টা। হঠাৎ সুমন জোরে জোরে শ্বাস নিতে শুরু করলো। বুকের ব্যথা ভয়ঙ্করভাবে বেড়ে গেল। বাম হাতটা যেন অসাড় হয়ে আসছিল। শ্বাস নিতে গেলে মনে হচ্ছিল গলায় কে যেন দড়ি দিয়ে টানছে। রিমা ভয় পেয়ে চিৎকার করে উঠল। কিন্তু সুমন কিছু বলার আগেই তার কপাল ঘেমে ভিজে গেল, ঠোঁট নীলচে হয়ে এলো। রিমা দেরি না করে পাশের কোনো একটা ইমার্জেন্সিতে ফোন করলো একটা অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য। তাদের ছোট্ট ছেলে তমাল ঘুম থেকে উঠে ভীত কণ্ঠে বলল, মা, বাবার কি হয়েছে? বাবা কোথায় যাচ্ছে? রিমা ছেলেকে কিছু বলতে পারল না, শুধু ছেলের মাথায় হাত রেখে কান্না চেপে রাখল। সময়ের বিরুদ্ধে লড়াই শুরু হলো। হাসপাতালে পৌঁছানোর পরপরই ডাক্তাররা দৌড়ে এলেন। ইসিজি করার পর ডাক্তাররা বললেন, উনি মেজর হার্ট অ্যাটাকের মধ্যে আছেন। ব্লকেজের কারণে রক্ত প্রবাহ বন্ধ হয়ে গেছে, দ্রুত অ্যাঞ্জিওগ্রাম করতে হবে। রিমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। ডাক্তার বললেন, আপনার স্বামীর বয়স কম, কিন্তু তার হার্টের অবস্থা ভয়াবহ। রুটিন চেক আপ করলে আগেই ধরা পড়তো। এখন ইমার্জেন্সি সার্জারি ছাড়া আর কোনো উপায় নেই। রিমা যেন বুঝতেই পারছিল না কি ঘটছে। এতদিন যাকে সুস্থ সবল দেখেছে, সে আজ মৃত্যুর মুখে। প্রতিরোধ করা কি সম্ভব ছিল?
4 ঘন্টার সফল অস্ত্রোপচারের পর ডাক্তার বাইরে এলেন। উনি এখন বলতে লাগলেন রিমাকে উনি এখন শঙ্কামুক্ত, কিন্তু তার হার্টের বেশ কিছু অংশ স্থায়ীভাবে ড্যামেজ বা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। যদি আগে নিয়মিত চেক আপ করতেন তাহলে এতটা খারাপ হতো না। সুমন যখন আইসিইউতে জ্ঞান ফিরে পেল তখন সে একটাই কথা বলল, আমি বেঁচে গেছি। ডাক্তার বললেন, হ্যাঁ, কিন্তু তুমি যদি আগে কিছু টেস্ট করাতে তাহলে আজ অপারেশন থিয়েটারে শুয়ে এ কথা বলতে হতো না। ডাক্তার ব্যাখ্যা করলেন, তোমার পরিবারে যদি কারো হার্ট অ্যাটাক হয়, স্ট্রোক হয়, ডায়াবেটিস থাকে তাহলে নিয়মিত কিছু টেস্ট করানো বাধ্যতামূলক। আর সেই টেস্টগুলো হলো ক্যাক টেস্ট, CAC টেস্ট, যার পুরো নাম করোনারি আর্টারি ক্যালসিয়াম স্কোর টেস্ট। এটার মাধ্যমে ধমনীতে ক্যালসিয়ামের স্কোর বোঝা যায় কত আছে। 2 নম্বর টেস্টটি হলো CIMT টেস্ট, ক্যারোটিড ইন্টিমা মিডিয়া থিকনেস টেস্ট। এই পরীক্ষাটির মাধ্যমে ধমনীর দেওয়াল কতটা মোটা হয়েছে বা থিক হয়েছে তা চেক করা যায়। 3 নম্বরটি হলো ইকোকার্ডিওগ্রাম। এই পরীক্ষার মাধ্যমে বোঝা যায় হার্ট কতটা শক্তিশালী কিংবা সুস্থ। 4 নম্বর হলো লিপিড প্রোফাইল, কোলেস্টেরলের মাত্রা, বিশেষ করে ট্রাইগ্লাইসারিড, LDL এবং HDL এর মাত্রা কি পর্যায়ে আছে তা জানা যায়। 5 নম্বর হলো HbA1c, OGTT, ফাস্টিং ব্লাড সুগার। এইসব টেস্টগুলো ডায়াবেটিসের ঝুঁকি নির্ধারণ করতে সাহায্য করে কিংবা ডায়াবেটিস আছে কিনা তাও শনাক্ত করে। কারণ এখন দেখা গেছে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ডায়াবেটিস এবং ইনসুলিন রেজিস্ট্যান্স, হাই ব্লাড সুগারই হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যান্সার সহ বিভিন্ন ক্রনিক রোগের মূল উৎপত্তিস্থল। আরেকটি টেস্ট যার নাম হলো CRP, পুরো নাম সি রিঅ্যাক্টিভ প্রোটিন টেস্ট। এই টেস্টের মাধ্যমে শরীরে প্রদাহ বা ইনফ্লেমেশন আছে কিনা তা বোঝা যায়। সতর্কতার আহ্বান। সুমন সৌভাগ্যবান ছিল, সে যাত্রায় বেঁচে গিয়েছে, কিন্তু প্রতিদিন কত শত মানুষ আছে যারা তার মতো অবহেলা করে যায় আর প্রথম হার্ট অ্যাটাকেই প্রাণ হারায়। আপনার বয়স যদি 30 বা তার বেশি হয় তাহলে একবার ভাবুন, আপনি কি নিজের স্বাস্থ্যকে অবহেলা করছেন? আপনি কি বছরে অন্তত একবার এই টেস্টগুলো করাচ্ছেন? আপনার পরিবারের কারো যদি হার্ট অ্যাটাক, ডায়াবেটিস বা স্ট্রোকের ইতিহাস থাকে, আজই এই পরীক্ষাগুলো করে আপনার অবস্থা জেনে নিন। মনে রাখবেন, জীবন শুধু কাজের জন্যে নয়, জীবন নিজের জন্যে, নিজের সুস্থভাবে বাঁচার জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, পৃথিবীর জন্য। বাঁচতে চাইলে আগেই সচেতন হন। আমরা যখনই কোনো পরিচিত মুখ বা সেলিব্রিটির অকালে হার্ট অ্যাটাক, স্ট্রোক কিংবা অকাল মৃত্যু দেখি, তখনই আমাদের মধ্যে এক ধরনের আতঙ্ক আর উদ্বেগ তৈরি হয়। আমরা হঠাৎ করেই অনেক স্বাস্থ্য সচেতন হয়ে যাই, বিশেষজ্ঞদের পরামর্শ শুনি, নিজেদের জীবনযাত্রার ভুলগুলো বুঝতে চেষ্টা করি। সোশ্যাল মিডিয়া, সংবাদ মাধ্যম, পারিবারিক আলোচনায় বারবার উঠে আসে এই রোগ কেন হয়, এত অল্প বয়সে কেন হার্ট অ্যাটাক, স্ট্রোক হবে, কিভাবে এগুলো এড়ানো যায়। আমরাও কি একই ঝুঁকিতে আছি? আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি, হয়তো কয়েকদিন সচেতনও থাকি, নিয়মিত হাঁটাহাঁটি শুরু করি, খাবারের দিকে একটু মনোযোগ দিই, স্বাস্থ্য পরীক্ষা নিয়ে ভাবি। কিন্তু বাস্তবতা হলো এই উদ্বেগ এবং সচেতনতা খুব বেশি দিন টেকে না। কয়েকদিন, হয়তো কয়েক সপ্তাহের মধ্যেই আমরা আবার পুরনো জীবনে ফিরে যাই। সেই অনিয়মিত খাবার, ব্যস্ততা, মানসিক চাপ, রাত জাগা,
ব্যায়ামের অভাব, সব কিছু ঠিক আগের মতোই হয়ে যায়। আমরা ভুলে যাই যে স্বাস্থ্য কেবল আলোচনার বিষয় নয়, এটি আমাদের প্রতিদিনের জীবনের অপরিহার্য একটি অংশ। এই দুইটি পরিস্থিতি আমি নিয়ে কথা বললাম, এই দুটি পরিস্থিতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমরা শুধুমাত্র তখনই সচেতন হই যখন বড় কোনো ঘটনা ঘটে, কিন্তু নিজেদের ব্যক্তিগত জীবনে সেই শিক্ষাগুলো বাস্তবে প্রয়োগ করি না। অথচ সত্য হলো, সুস্থ জীবনযাপন কেবল একটি সাময়িক প্রতিক্রিয়া হওয়া উচিত নয়, এটি একটি দীর্ঘমেয়াদী অভ্যাসে পরিণত হওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং দরকার। আমাদের হৃৎপিণ্ড, আমাদের শরীর, এসবের যত্ন নেওয়া আমাদেরই দায়িত্ব। স্বাস্থ্য সচেতনতা যদি শুধু আলোচনার বিষয় হয়ে থাকে আর আমরা নিজেরাই সেই শিক্ষা থেকে বঞ্চিত হই, তাহলে একদিন হয়তো আমরা নিজেরাই কোনো সংবাদ শিরোনামের অংশ হয়ে যাব। কারো মৃত্যু বা হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনাকে আমরা যদি শুধুমাত্র আবেগের বশে সাময়িক আলোচনার বিষয় না বানিয়ে বরং সেটি থেকে বাস্তব শিক্ষা গ্রহণ করি, তাহলে হয়তো আমরা অকালে নিভে যাওয়া আরও অনেক প্রাণ বাঁচাতে পারব, আর সবচেয়ে বড় কথা, নিজেদের সুস্থ রাখতে পারব। সচেতনতা যদি ধারাবাহিক না হয়, তবে সেটি শুধুই সময়ের সাথে হারিয়ে যাওয়া আরেকটি আলোড়ন। কিন্তু যদি আমরা সত্যিকার অর্থে নিজেদের যত্ন নেওয়া শুরু করি, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় প্রতিরোধ, সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন। আসুন সবাই স্বাস্থ্য সচেতন হই এবং সুস্থ থাকার অভ্যাস গড়ে তুলি। আমাদের জীবনটা অমূল্য, আর একটাই আমাদের জীবন। আর এই জীবনকে দীর্ঘ ও আনন্দময় করতে হলে শরীরের যত্ন নেওয়া আমাদের নিজেদেরই দায়িত্ব। অনিয়ন্ত্রিত জীবনযাপন, মানসিক চাপ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অনিয়মিত ঘুম, এইসবই আমাদের সুস্থতার পথে বাধা। কিন্তু একটু সচেতন হলেই আমরা অনেক বড় বিপদ এড়াতে পারি। সুস্থ থাকতে যা করা জরুরি: নিয়মিত ব্যায়াম করা, পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা, মানসিক চাপ কমানো, ইতিবাচক থাকা, ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা, বিশেষ করে ব্লাড প্রেশার, ডায়াবেটিস নিয়মিত পরীক্ষা করে নিজের স্বাস্থ্যের বর্তমান অবস্থা জেনে নিয়ে সেভাবে কাজ করা। শরীর সুস্থ থাকলে জীবন সুন্দর হয়। তাই আসুন আজ থেকেই নিজের স্বাস্থ্যের যত্ন নিতে শুরু করি, সুস্থ জীবন উপভোগ করি। হেলথ একাডেমি থেকে আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ। সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ একাডেমি থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সবার সাথে আমি শেয়ার করব বিশ্বসেরা হার্ভার্ড মেডিকেলের মনোরোগ বিশেষজ্ঞ হওয়ার পেছনে ডক্টর ক্রিস্টোফার পালমারের এক বেদনাদায়ক গল্প, তার নিজের জীবনের গল্প। এটা সাধারণ কোনো গল্প নয়, বরং একজন মানসিক রোগ বিশেষজ্ঞের জীবনের সত্যিকারের কাহিনী। বিশ্বসেরা হার্ভার্ড মেডিকেলের মনোরোগ বিশেষজ্ঞ হওয়ার পেছনে ডক্টর ক্রিস্টোফার পালমার এক বেদনাদায়ক গল্প। এক সাক্ষাৎকারে তিনি তার জীবনের কথাগুলো বলেছিলেন। তিনি বলেছিলেন, আমার জীবনের সবথেকে বেদনাদায়ক কারণ যে এখনো আমাকে কাঁদায়, যা কখনোই আমি আমার জীবন থেকে মুছে ফেলতে পারবো না যতদিন আমি বেঁচে থাকব।
ছোটবেলা থেকেই আমার মানসিক সমস্যা ছিল, যা কেউ বুঝতে পারেনি, আমিও বুঝতে পারতাম না। আমি শুধু এতটুকুই জানতাম, আমি সবার মতো না, আমি সবার থেকে আলাদা একজন মানুষ। আর আমি ছোটবেলা থেকেই দেখে আসছি আমাদের পরিবারে একটার পর একটা ভয়ঙ্কর ঘটনা লেগেই আছে। আমরা যৌথ পরিবারে থাকতাম। আমার বয়স যখন 12 বছর, তখন আমার নার্ভাস ব্রেকডাউন হয়। তখন আমার মায়েরও নার্ভাস ব্রেকডাউন হয়, মানে হতাশা বা ডিপ্রেশন থেকে সুইসাইডাল বা আত্মহত্যার চেষ্টা করতো আমার মা। আমার মা একজন সুস্থ, স্বাভাবিক, আত্মবিশ্বাসী মানুষ ছিলেন, কিন্তু নার্ভাস ব্রেকডাউনের পর থেকে ধীরে ধীরে আমার মায়ের মানসিক সমস্যা আরও প্রকট হয়ে দেখা দিল। প্রথম থেকেই তিনি মানসিক রোগের চিকিৎসা নিচ্ছিলেন, কিন্তু কোনো চিকিৎসাতেই ভালো হচ্ছিলেন না। আমার 12 বছর বয়সের মন শুধু দেখছে, ডাক্তার মাকে ওষুধ দিয়েই যাচ্ছে, কিন্তু মায়ের মানসিক স্বাস্থ্যের কোনো উন্নতি নেই, বরং তিনি গুরুতর ক্রনিক সাইকোটিক ডিসঅর্ডার বা মানসিক সমস্যার দিকে ক্রমাগত এগিয়ে যাচ্ছেন। এক সময় আমার মায়ের জীবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল বা শেষ করে দিল এই মানসিক ব্যাধি আমার মায়ের জীবনকে। আমার মায়ের ডিভোর্স হয়ে গেল, মা সব হারিয়ে ফেলল, এমনকি তার 8টি সন্তানের কাস্টডিও হারালো। মাকে সাহায্য করার মতো কেউ ছিল না, আর আমিও নিজের মানসিক সমস্যায় ভুগছিলাম। আমার মায়ের এই পরিণতি দেখছি। এসব দেখে আমিও ঘর ছাড়লাম, স্কুল ছাড়লাম। হাই স্কুলের পড়া শেষ করার আগেই স্কুল ছাড়লাম 12 বছর বয়সে। গুরুতর ডিপ্রেশনে আমি চলে গেলাম, আত্মহত্যা বা সুইসাইডাল অবস্থায় চলে গেলাম, আরো অনেক মানসিক সমস্যা। আমার কাছে মনে হলো মানসিক চিকিৎসা ওয়ার্থলেস। এই চিকিৎসা আমার মায়ের জন্য কোনো কাজ করছে না, বরং অনেক খারাপের দিকেই নিয়ে যাচ্ছে। সবশেষে মনে হলো মানসিক সমস্যা যে কত গুরুতর এবং জঘন্য সমস্যা, তা যার হয় একমাত্র সে ছাড়া অন্য কেউই বুঝতে পারে না। অন্য একটি প্রশ্নের জবাবে তিনি উত্তর দিতে গিয়ে বলেন, আমি অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম। তিনি বলেন, সময়টা আমার কাছে ছিল ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর। যখন আমি ঘর ছেড়ে, স্কুল ছেড়ে বাইরে চলে যাই, কিন্তু কোথাও থাকার জায়গা নেই, আমি আবার আমার বাবার কাছে ফিরে আসি। আমি তখন দেখছিলাম আমার মা সম্পূর্ণ একা হয়ে গেছে। তখন আমি বাবার কাছ থেকে আমার মায়ের কাছে চলে আসি। আমার মা যখন সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেলেন, তখন মাকে আমার সাথে নিয়ে আসি। আমার কাছে সামান্য কিছু টাকা ছিল, আমি একটা রুম ভাড়া করি। একসময় টাকা শেষ হয়ে যায়, আর যে সাহায্য আমার মা পেত তা আমাদের জন্য যথেষ্ট ছিল না। আমার মায়ের সাথে আমার দিনগুলো অনেক কষ্টের ছিল। যেদিন থেকে আমি আমার মায়ের সাথে থাকা শুরু করলাম, আমি ভাষায় বলে বোঝাতে পারবো না আমার সেই সময়কার দিনগুলোর কথা। আমি এমন একজন মানুষের সাথে থাকছি, প্রতিনিয়ত দেখছি যত ধরনের মানসিক সমস্যা আছে, যেমন ডিপ্রেশন থেকে শুরু করে আত্মহত্যা প্রবণতা সহ নানাবিধ মানসিক সমস্যা আমার মাকে তিলে তিলে শেষ করে ফেলছে। আমার মনে হলো আমি এক ভয়ানক মেঘের ভিতর আছি। আমার চারপাশের পরিবেশ, আবহাওয়া, আমার দম নেওয়া, হতাশা, নিরাশা সবকিছু আমাকে ঘিরে ধরেছে। আমি কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করতাম, কিন্তু পারতাম না। আমার এখনো মনে আছে, প্রথম 3-4 মাস যখন আমার মা আমার সাথে ছিল, প্রতি রাতে আমি মুখে বালিশ চাপা দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতাম। বালিশ ভেজাতাম, কিন্তু মাকে বুঝতে দিতাম না, কারণ মা কষ্ট পাবে। আমি তখনও বুঝে উঠতে পারছিলাম না আমি কি করব।
এক সময় দেখলাম 4 মাসের মাথায় আমার কান্না বন্ধ হয়ে গেল। আমার কান্না করার আর শক্তি নেই। আমার মনে হয় আমি বোধহয় 20 বছর পর্যন্ত আর কাঁদিনি। আমার মনে হতে লাগলো কান্না দুর্বলতা। কান্না কোনো সমস্যার সমাধান নয়। এক সময় আমার মাকে দেখে আমার নিজের আত্মহত্যার প্রবণতা চলে গেল। আমি বাঁচতে এবং আমার মাকে কিভাবে বাঁচানো যায় সেই চেষ্টা করতে লাগলাম। অন্য আরেকটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে ডক্টর ক্রিস্টোফার পালমার বলেন, আমি এই প্রফেশনে এসেছি অনেক রাগ এবং ক্ষোভ নিয়ে। আমার মাকে আর বাঁচানো গেল না। আমার মাকে ছিনিয়ে নিয়ে গেছে এই মানসিক ব্যাধি। মা সব ধরনের ওষুধ খেয়েছেন, কিন্তু কোনো ওষুধ আমার মায়ের জন্য কাজ করেনি। কিন্তু যারা বর্তমানে চিকিৎসাধীন আছেন তাদেরকে আমি বলছি না যে আপনারা ওষুধ বন্ধ করে দেন। আপনারা আপনাদের ডাক্তার যা বলে সেভাবেই চলেন, কিন্তু ওষুধ আমার জন্যে, আমার মায়ের জন্য কাজ করেনি। যতক্ষণ না পর্যন্ত আমি খাবার বা ডায়েট চেঞ্জ করেছি। যে খাবারের কথা বলছি সে খাবার বা ডায়েট হলো কেটোজেনিক ডায়েট, যা 100 বছর আগে আবিষ্কৃত এবং ব্যবহৃত হয়ে আসছিল এপিলেপসি বা মৃগী রোগীর চিকিৎসার জন্য। 100 বছরের পুরনো সেই কেটোজেনিক ডায়েটের সাথে কিছু ওষুধ দিয়ে আমি আমার রোগীদের চিকিৎসা করছি এবং তারা সুস্থ হচ্ছেন, যার সায়েন্টিফিক এভিডেন্সও রয়েছে। বিভিন্ন গবেষণায় রয়েছে, বিভিন্ন রিসার্চ পেপারগুলোতে সমস্ত এভিডেন্স আছে। আপনারা খুঁজে বের করে ওগুলো পড়তে পারেন, কিন্তু সবসময় ডাক্তারের চিকিৎসায় থাকবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে কিছু পরিবর্তন করবেন না। তিনি আরো বলেন, মায়ের এই মানসিক যন্ত্রণা আমাকে দেখিয়েছে যে মানসিক রোগ শুধু একজন ব্যক্তির জীবন নয়, পুরো পরিবার এবং আশেপাশের মানুষদের জীবনকেও শেষ করে দেয়। আমার মা আমাদের ছেড়ে চলে গেছেন। তার মৃত্যু আমাকে এমন এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে তা আমি কখনোই ভুলতে পারবো না। এই কষ্ট থেকেই আমি নিজের জীবনের দিশা খুঁজে পাই। আমি বুঝতে পারি আমার মায়ের মতো অসংখ্য মানুষ মানসিক রোগের যন্ত্রণায় ভুগছেন, কিন্তু তারা সাহায্য চান না বা সাহস করে বলতে পারেন না। আমি সিদ্ধান্ত নেই আমি আমার অভিজ্ঞতা দিয়ে অন্যকে সাহায্য করব। তিনি আরো বলেন, আমার মা যে যন্ত্রণা সয়েছেন সেই স্মৃতি থেকেই আমি এই চিকিৎসাবিদ্যায় আসি। আমি নিজেও ডায়েট এবং লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে আমার নিজের মানসিক অবস্থার উন্নতি করেছি। এখন আমি আমার এই অভিজ্ঞতাকে ব্যবহার করে অন্যদের সাহায্য করছি। আমার এই যাত্রা আমি আমার মায়ের নামে উৎসর্গ করেছি। আমি চাই মানসিক অসুস্থতা নিয়ে কোনো পরিবার যেন আর কষ্ট না পায়। তিনি একটা বই লিখেছেন, বইটির নাম ব্রেইন এনার্জি। বইটি উৎসর্গ করেছেন মায়ের নামে, আর সেখানে লিখেছেন, আমি বাংলা অর্থটা বলছি, মানসিক অসুস্থতার ধ্বংসাত্মক প্রভাব থেকে তোমাকে বাঁচানোর জন্য আমার ব্যর্থ চেষ্টা তোমার সাথে প্রতারণা করেছে, কিন্তু এই চেষ্টাগুলো আমার ভেতরের একটি আগুন জ্বালিয়েছিল যা আজও জ্বলছে। আমি দুঃখিত যে সময় মতো আমি এটি বুঝতে পারিনি এবং তোমাকে সাহায্য করতে পারিনি। তুমি শান্তিতে বিশ্রাম নাও। হার্ভার্ড সাইকিয়াট্রি ডক্টর ক্রিস্টোফার পামারের সাক্ষাৎকারটি সবার সাথে শেয়ার করলাম। বিশ্বসেরা হার্ভার্ড মেডিকেলের মনোরোগ বিশেষজ্ঞ হওয়ার পেছনে ডক্টর ক্রিস্টোফার পামার বুঝতে পেরেছিলেন যে মানসিক রোগ আসলে মেটাবলিক সমস্যার সঙ্গে গভীরভাবে জড়িত। তিনি দেখিয়েছেন যে প্রচলিত ওষুধ ও চিকিৎসা পদ্ধতি সবসময় কার্যকর হয় না। এই উপলব্ধি থেকেই তিনি মেটাবলিক থেরাপি নামে কাজ শুরু করেন। মেটাবলিক থেরাপি এমন একটি চিকিৎসা পদ্ধতি যা মস্তিষ্কের বিপাক প্রক্রিয়া উন্নত করার উপর জোর দেয়।
এটি ডায়েট, জীবনধারার পরিবর্তন এবং বিশেষ ধরনের পুষ্টিকর খাদ্য ব্যবহার করে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। ডক্টর পালমারের এই পদ্ধতি প্রয়োগের পর তিনি দেখিয়েছেন এটি অনেক রোগীর ক্ষেত্রে সফলভাবে কাজ করছে, বিশেষ করে যেসব রোগী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন এবং প্রচলিত চিকিৎসায় সাড়া পাচ্ছিলেন না। তাদের জন্য এই পদ্ধতি একটি নতুন আশা নিয়ে এসেছে। তার কাজ আজ মানসিক রোগের চিকিৎসায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছে এবং প্রমাণ করেছে যে মানসিক স্বাস্থ্য শুধুমাত্র মস্তিষ্কের বিষয় নয়, এটি শরীরের সামগ্রিক বিপাকীয় স্বাস্থ্যের সঙ্গে গভীরভাবে জড়িত। হেলথ একাডেমি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একজন ডাক্তার তার নিজের ভাষায় একজন রোগী নিয়ে তার জীবনের অভিজ্ঞতা, যে অভিজ্ঞতা তার নিজের জীবনকেই পরিবর্তন করেছে। ছোট ছোট বাচ্চারা যখন আমার দিকে তাকিয়ে প্রশ্ন করল, ডক্টর, আমার মা কোথায়? আমি ওদেরকে কোনো উত্তর দিতে পারলাম না। আমি শুধু ওদের দিকে তাকিয়ে রইলাম। আমি কি উত্তর দেব? সে সময়ের দৃশ্যটা আমি কখনোই ভুলতে পারবো না। আমি একজন হার্ট সার্জন, কিন্তু আমি ওদের মাকে বাঁচাতে পারিনি। আসলে ওর মার বাঁচারই কথা ছিল। তিনি ছিলেন মাত্র ৩৯ বছর বয়সী একজন মা, ছোট ছোট সন্তানদের মা। আমার দল এবং আমি বহু ঘন্টা ধরে প্রাণপণ চেষ্টা করেছি, কিন্তু তাকে বাঁচানো গেল না। ছোট ছোট ৩টি সন্তানকেই মায়ের ভালোবাসা ছাড়া বড় হতে হচ্ছে। আমার নিজের হৃদয় ভারাক্রান্ত হয়ে গেল, যেন আমি অনুভূতিহীন হয়ে পড়েছিলাম। আমি বাচ্চাদের মুখের দিকে তাকিয়েছিলাম। কেন এত কম বয়সে একটি জীবন হারাতে হলো? আমি একজন কার্ডিয়াক সার্জন এবং ২০ বছরেরও বেশি সময় ধরে আমি বহু রোগীর মৃত্যু দেখেছি। প্রতিবারই তা কষ্টদায়ক ছিল, কিন্তু এবার কিছু আলাদা ছিল। এবার আমি গভীরভাবে উপলব্ধি করলাম যে আমার চিকিৎসা ব্যবস্থাই কিংবা আমাদের চিকিৎসা ব্যবস্থাই এর জন্য দায়ী। এইবার আমি এই ব্যর্থতাকে আর মেনে নিতে পারছিলাম না। এটি শুধুমাত্র একজন রোগীর জন্য পরিবর্তন আনার সময় ছিল না, বরং সবার জন্য একটি পরিবর্তন আনার সময় ছিল। তার মৃত্যুর পর আমি ভাবতে শুরু করলাম, সে বাঁচতে পারত যদি তাকে আগেই সঠিকভাবে চিকিৎসা দেওয়া হতো। তার হৃদরোগের ঝুঁকির সবগুলো কারণই তার মধ্যে ছিল, কিন্তু সেই ঝুঁকিগুলি উপেক্ষা করা হয়েছিল। তার মধ্যে ছিল স্থূলতা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সহ সবকিছুই ছিল। আর আমার মনে হলো এসব এখন এত সাধারণ হয়ে গেছে যে আমরা সেগুলোকে স্বাভাবিক বলেই ধরে নিয়েছি। আমি আরও ভাবতে লাগলাম, প্রতি বছর ৬ লক্ষ মানুষ যুক্তরাষ্ট্রে হৃদরোগে মারা যায়। গত ৭০ বছর ধরে এটি যুক্তরাষ্ট্রের ১ নম্বর প্রাণঘাতী রোগ। কিন্তু অন্যান্য কিছু রোগের মতো এই রোগও প্রায় ১০০ ভাগই প্রতিরোধযোগ্য। যদি এটি প্রতিরোধযোগ্য হয়, তাহলে আমরা কিছু করছি না কেন? কেন যুক্তরাষ্ট্রে প্রতি ৪২ সেকেন্ডে একজন মানুষ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়? এর কারণ হলো আমরা শুধুমাত্র চিকিৎসায় মনোযোগ দিচ্ছি, কিন্তু প্রতিরোধের দিকে যথেষ্ট নজর দিচ্ছি না। আমরা
সমস্যার মূল কারণের পরিবর্তে শুধু লক্ষণগুলোর দিকেই বেশি মনোযোগী হচ্ছি। সার্জারির মাধ্যমে আমরা শুধু অস্থায়ী সমাধান দিচ্ছি, প্রকৃত সমাধান নয়। প্রকৃত সমাধান হলো প্রতিরোধ। প্রতিরোধই একমাত্র পথ। গত 20 বছর ধরে আমি সার্জারি কক্ষ থেকে হাজারো রোগীর অপারেশন করেছি। এখন আমি বুঝতে পেরেছি আমাদের হৃদরোগীদের চিকিৎসার পরিবর্তে প্রতিরোধের উপর বেশি জোর দেওয়া উচিত। আসলে হৃদরোগের প্রধান কারণ হলো খারাপ মেটাবলিক বা বিপাকীয় স্বাস্থ্য। আপনি কি জানেন, একটি গবেষণায় দেখা গেছে যুক্তরাষ্ট্রের 88% প্রাপ্তবয়স্ক মানুষই মেটাবলিকভাবে অসুস্থ। মেটাবলিক স্বাস্থ্যের প্রধান লক্ষণ হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। মেটাবলিক সিন্ড্রোমই হলো হৃদরোগের সবচেয়ে বড় ঝুঁকির অন্যতম কারণ। তবুও ডাক্তারের চেম্বারে ইনসুলিন রেজিস্ট্যান্স সম্পর্কে খুব কমই আলোচনা হয়, অথবা অনেক সময় হয়ই না। কারণ আমরা হার্ট সার্জন, আমরা মনে করি ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে কথা বলা অথবা বিপাকীয় স্বাস্থ্য নিয়ে কথা বলা আমাদের কাজ নয়। এটা হলো ডায়াবেটিস নিয়ে যারা কাজ করেন তাদেরই কাজ। আমাদের চিকিৎসা ব্যবস্থায় এই আলোচনা কোথায়? উত্তর হলো এই আলোচনা হয়ই না। আমি হৃদরোগীদের এবং তাদের পরিবারের কষ্ট দেখেছি, কিন্তু এক রোগীর গল্প আমার জীবন বদলে দিয়েছে। এইবার আমার ব্যক্তিগত জীবনের কথা বলি। আমি ছোটবেলা থেকেই দেখেছি আমার দাদি হৃদরোগে কষ্ট পেয়ে মারা গেছেন। এরপর যখন আমার নিজের ওজন মাত্রাতিরিক্ত বেড়ে গেল, আমি ওবিসিটিতে ভুগতে শুরু করলাম এবং আমার প্রি ডায়াবেটিসেও আক্রান্ত হলাম। আমি আতঙ্কিত হয়ে পড়লাম, আমি কি আমার দাদির মতোই মারা যাব? আমি দেখলাম আমার রোগীদের মতো আমিও মৃত্যুর পথে হাঁটছি। তবে তাদের মতো আমিও নিজেকে পরিবর্তন করতে পারছি না। আসলে পরিবর্তন করা সহজ নয়। আমরা জানি আমাদের কি করা দরকার, কিন্তু প্রথম পদক্ষেপ নেওয়াটাই সবচেয়ে বড় কঠিন। কিন্তু যখন আমি নিজের স্বাস্থ্য সমস্যাগুলো কাটিয়ে উঠতে শিখলাম, আস্তে আস্তে আমি উপলব্ধি করলাম মানুষকে মেটাবলিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করাই হৃদরোগ প্রতিরোধের প্রথম এবং প্রধান চাবিকাঠি। আপনাদের জীবন বদলানোর 5টি উপায় বলছি, আপনারা অনুসরণ করুন। দেখবেন আপনাদের স্বাস্থ্য এবং সুস্থতা কিভাবে ফিরে আসে। আমি আপনাদেরকে আহ্বান জানাই, আপনারা নিজের স্বাস্থ্যকে সুস্থ রাখার দায়িত্ব নিজেই নিন। আমি কিছু সহজ উপায় বলছি। পদক্ষেপগুলো হলো: সঠিক খাবার খান, প্রাকৃতিক আসল খাবার, মাটি থেকে জন্মানো খাবার খান, অতিরিক্ত কেমিক্যালযুক্ত কিংবা সিনথেটিক সার যুক্ত ফসল ফলাবেন না, আর সে খাবার খাবেনও না। প্রাকৃতিক সার ব্যবহার করুন। যেসব প্রাণী প্রাকৃতিক খাবার মানে ঘাস খায়, সেসব প্রাণীর মাংস খান, যেমন গরু, ছাগল। আপনার কিংবা আমার পূর্বপুরুষরা যে খাবারগুলো খায়নি, আপনিও সে খাবারগুলো খাবেন না। ব্যায়াম করুন। নিয়মিত প্রতিদিন কমপক্ষে 30 মিনিট হাঁটুন। শরীরকে সক্রিয় রাখুন। ভালোভাবে ঘুমান। ঘুম আমাদের শরীরকে সুস্থ রাখার অন্যতম চাবিকাঠি। পর্যাপ্ত ঘুম না হলে হৃদরোগ, স্থূলতা ও ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়। স্ট্রেস কমান। যোগ ব্যায়াম, মেডিটেশন, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন। এভাবেই আপনি আস্তে আস্তে স্ট্রেস কমাতে পারবেন। পরিবারের সাথে ভালো সময় কাটান। শক্তিশালী সামাজিক যোগাযোগ কিংবা কমিউনিটি বিল্ডিং এবং সামাজিক সম্পর্ক গড়ে তুলুন। সঠিক চিকিৎসক খুঁজুন। এমন ডাক্তার খুঁজুন যিনি শুধু ওষুধ দিয়ে লক্ষণ দূর করেন না, বরং সমস্যার মূল কারণ ঠিক করেন এবং আপনাকে বুঝিয়ে বলবেন। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে বদলাতে হবে।
যদি আমরা সবাই সচেতন হই তাহলে হাসপাতালে যাওয়ার প্রয়োজনও কমে যাবে। ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর উপর আমাদের নির্ভরশীলতাও কমবে। আমাদেরকে অতি প্রক্রিয়াজাত খাবারের বিষাক্ত চক্র থেকে বেরিয়ে আসতে হবে। আমি 39 বছর বয়সী সে মাকে ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু আমি আপনাদের প্রত্যেককে আমার অপারেশন টেবিল থেকে দূরে রাখতে পারবো। এই পরিবর্তন শুরু হোক আমার থেকে, আপনার থেকে। সাহসী হন, নতুন অভ্যাস গড়ে তুলুন। আপনার জীবন আপনি বাঁচান, আপনি নিজেই সচেতন হন। আপনার পরিবার ও সন্তানদের শেখান সুস্থভাবে জীবনযাপন কিভাবে করতে হয়। আসুন অস্বাস্থ্যকর জীবনযাত্রার চক্র ভেঙে ফেলি। সুস্থ হৃদয় জীবনের আসল সম্পদ। এখন নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কার জীবন বাঁচাবেন? ধন্যবাদ। এ কথাগুলো ছিল ডক্টর ফিলিপ ওবেডিয়া। ডক্টর ফিলিপ ওবেডিয়া একজন হৃদরোগ সার্জন। আমি তার কথাগুলো শেয়ার করলাম। এই কথাগুলো পড়ার পর সত্যি আমার আর কিছু বলার থাকে না। আসুন আগে নিজে সচেতন হই এবং অন্যদেরকেও সচেতন করি। ধন্যবাদ। আবারও ধন্যবাদ জানাচ্ছি হেলথ একাডেমির পক্ষ থেকে। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সচেতন হন, অন্যকেও সচেতন করুন।